ভারতবর্ষের শেষ গ্রাম। এই যে এখানে চিটকুলে বোর্ড দেওয়া রয়েছে, আর এই অ্যাপেলে সব ফুল এসছে। দারুণ ঠান্ডা। তো কেমন খেতে হয় দেখি এটা। আখড়ি ধাবা। গতকালের মতো আজকেও খুব মেঘ করেছে। গুড মর্নিং। আজ 19শে মে 2024। আমরা আছি হিমাচল প্রদেশের একটা গ্রাম, ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুলে। গতকাল আমরা এখানে সারাহান থেকে এখানে এসে পৌঁছেছি। সেই ভিডিও এখনো পর্যন্ত যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর আমরা এখন যাব জাস্ট এখান থেকে 12 কিলোমিটার দূরে রাকচামে। তো সব সেট, ব্যাগপত্র রেডি, সবাই রেডি, জাস্ট আমরা বেরোবো। ওই গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা গতকাল এসে এই অবিকা হোমস্টেতে উঠেছিলাম। আজকে আমাদের ইচ্ছা আছে চিটকুল এবং সারাহানকে, চিটকুল এবং রাকচামকে খুব ভালোভাবে এক্সপ্লোর করার এবং তা আপনাদেরকে দেখাবার। চলুন বেরোনো যাক। 11,320 ফুট উচ্চতায় এই সাংলা সারাহান উপত্যকা ছোট্ট গ্রাম চিটকুল ভারতবর্ষের শেষ গ্রাম। এরপরেই ইন্ডিয়া তিব্বত বর্ডার। আর আমরা আগে রাকচাম ঘুরে আসি, তারপরে চিটকুলে কি কি দেখার জায়গা আছে, কি কি দ্রষ্টব্য স্থান আছে সেগুলো ঘুরে দেখবো, সেগুলো দেখাবো। সঙ্গে থাকুন। কিভাবে আসবেন এখানে? যদি বাই এয়ার আসতে চান তাহলে চণ্ডীগড় আসুন। চণ্ডীগড় থেকে পাবলিক ট্রান্সপোর্ট অথবা বাই কার আপনি চলে আসতে পারেন এখানে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে চণ্ডীগড় আসুন। চণ্ডীগড় থেকে বাই কার এখানে পৌঁছে যাবেন। তাছাড়াও আপনি দিল্লি থেকে ট্রেনে চণ্ডীগড় পর্যন্ত আসতে পারেন। যদি লোকাল ট্রান্সপোর্ট অর্থাৎ HRTC বাসে চিটকুল আসতে চান তাহলে দুটো মাত্র বাস চলে। একটি রিকংপিও থেকে, যেটি দুপুর 2টোর সময় আসে, আর একটি চণ্ডীগড় থেকে বিকেল 4টের সময় ছাড়ে। এছাড়াও দিল্লি অথবা চণ্ডীগড় থেকে প্রথমে সাংলা এসে তারপরে চিটকুলও আসতে পারেন। আর যদি কল্পা থেকে আসতে চান তাহলে প্রথমে রিকংপিও আসতে হবে, তারপরে সাংলা এবং তারপরে চিটকুল। সকাল 8টা বেজে 33 মিনিট, জাস্ট আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি রাকচাম। চিটকুল থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রাকচাম, আর রাকচাম থেকে আরও 14 কিলোমিটার দূরে সাংলা। আর সাংলা এই চিটকুল থেকে গোটায় রাস্তাটাতে এই বাঁশপা রিভার বয়ে চলেছে। কারচামে গিয়ে ওখানে সতলুজ নদী বা শতদ্রু নদীর সঙ্গে এই বাঁশপা রিভার মিলিত হয়ে শতদ্রু নদী হয়ে এগিয়ে গেছে। তো আমরা এখন এই বাঁশপা রিভারের কাছেই যাচ্ছি রাকচাম থেকে। প্রায় 650 থেকে 700 বছরের পুরনো এই রাকচাম গ্রাম। কৃষিকাজই এখানকার মানুষের প্রধান সোর্স অফ ইনকাম। এই দেখুন, এগুলো সব আপেল গাছ, আর এই অ্যাপেলে সব ফুল এসছে। মোটামুটি মাস 3 পরে এই অ্যাপেল তৈরি হয়ে যাবে। 3 মাস মতো টাইম লাগে, তার মধ্যেই এই অ্যাপেল তৈরি হয়ে যায়। আর এখান দিয়ে আমরা নেমে যাচ্ছি, সরু রাস্তা আছে। এই কৃষির মধ্যে তো আপেল রয়েছেই, তাছাড়াও ফাবড়া, ওগড়া, রাজমা, মটরের চাষ হয় এখানে। ঠান্ডা মোটামুটি আছে, তবে সূর্যের আলোটা লাগলে ভালো লাগছে এখন। আর এটাই বেলা হয়ে যাওয়ার পরে তখন মনে হয় যে সূর্যের তেজ অনেক বেড়ে গেছে, আর তখন গরম লাগতে শুরু করে। আর রাতের দিকে মোটামুটি কালকে -3-4 টেম্পারেচার ছিল। ঘরের ভেতরে অতটা বোঝা যায়নি। আর যা কম্বল, র্যাক, যা লেপ দিয়েছিল তাতে করে ঠান্ডাটা বুঝতে পারিনি, কিন্তু তাও আমার গলাটা একটু ধরে আছে, মনে হচ্ছে একটু একটু ঠান্ডা লেগে গেছে। কেননা জল তো খুব ঠান্ডা, এই জল কখনো কখনো খেয়ে ফেলছি আর গলাতে এফেক্টেড হচ্ছে। জাস্ট 2-3 মিনিট ওয়াকিং করেই আমরা নেমে চলে এসেছি একদম বাঁশপা রিভারের কাছে। এই রিভার সাইড এরিয়াতে আমরা চলে এসেছি, আর সামনেই একটা পুল রয়েছে, দেখাচ্ছি আপনাদের পুলটা কত সুন্দর লাগছে। এই দেখুন। আমি কাশ্মীর গেছি। কাশ্মীরে যেমন পেহেলগাঁও লিডার নদীর তীরে সুন্দর ছবির মতো দেখতে লাগে, তেমনি বাঁশপা নদীর পাশে ছবির মতো সুন্দর এই সাংলা রাকচাম চিটকুল উপত্যকা। আর নিচে জলের কারেন্ট দেখুন, আওয়াজ।
একটা জিনিস যেটা হচ্ছে অনেকে চিটকুলে 2 রাত না কাটিয়ে 1 রাত রাখছাম, তারপরে আর 1 রাত চিটকুল কাটিয়ে পরের দিন কল্পা ফেরত আসতে পারেন। তাহলে কি হবে, 2 জায়গায় 2টো দিন থাকা হবে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে এই রাকসাম জায়গাটা হচ্ছে সাংলা আর চিটকুলে ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। তার জন্য এখানে যদি 1টা রাত কাটেন তাহলে প্রথম দিন সাংলা দেখে এসে চিটকুলে কাটাবেন, রাকসামে কাটাবেন, তারপরের দিন গিয়ে চিটকুলে কাটাবেন, তারপরের দিন ওখান থেকে কল্পা চলে যাবেন। এরকমভাবে করতে পারেন। আর এখানে থাকার জন্য রয়েছে এই দেখুন ক্যাম্প সাইট এরিয়া আছে, এখানে স্যালিয়া ক্যাম্প ডোমস আছে, আর এই যে আরও ক্যাম্প সাইট এরিয়া আছে। নদীর বাঁ দিকে সব ক্যাম্প সাইট এরিয়া আর ডান দিকে রয়েছে হোটেল আর হোমস্টে। সুন্দর ব্যবস্থা ক্যাম্পিংয়ের রয়েছে। এছাড়াও আমরা যখন আসছিলাম রাস্তায় চিটকুল থেকে, তখন দেখলাম আরও 1-2টো ক্যাম্প সাইট এরিয়া ছিল। তো 1টা রাত নিরিবিলিতে এখানে কাটিয়ে গেলে খারাপ লাগবে না। এখানে আছে বাসপা ভ্যালি অ্যাডভেঞ্চার ক্যাম্প। शूज खोलना पड़ेगा। नहीं आ जाओ सर, कोई बात नहीं। अच्छा ठीक है, खोल दिया। ये देखो ब्लैंकेट भी लगा होगा इसमें नीचे। अच्छा ब्लैंकेट होगा, कैकेट होगा और अंदर भी मतलब ए गीजर गुजर सब कुछ होगा। আচ্ছা, এই যে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা বেসিন আছে, মানে সব রকম ব্যবস্থাই আছে। সুন্দর সাজানো গোছানো ক্যাম্প, কাটান ফাটান সব একদম সুন্দর, দারুণ ব্যবস্থাপনা। লাইট দেওয়া রয়েছে একটা করে, এখানে প্লাগ পয়েন্টের ব্যবস্থাও আছে, দারুণ। আর এনাদের কটেজও আছে, সেই কটেজগুলো একটা দেখিয়ে দিই। ये कॉटेज है। गीजर लगना बाकी है इसमें, बाकी अच्छा, ओके रिपोर्ट है इसका। সুন্দর কটেজ, सोलर गीजर से होगा इसका सारा। দেখ पर এই যে টয়লেট, এখানেও ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, বালতি আছে। গিজার এখনো লাগানো হয়নি, নতুন হয়েছে, গিজার লাগিয়ে দেবে, কিন্তু উডেন ফিনিশ দারুণ। কস্ট একটু বেশি, কিন্তু এই রকম সুন্দর ব্যবস্থা আছে। সামনে বসার জন্য এরকমভাবে চা কফি স্ন্যাক্স এখানে মর্নিংয়ে নেওয়াই যেতে পারে। খুব একটা ভালো অ্যাটমসফিয়ার এখানে তৈরি হবে। 3500 इंक्लूड मील, मतलब इसका डिनर ब्रेकफास्ट लंच? नहीं लंच नहीं, सिर्फ डिनर और ब्रेकफास्ट। और ये कॉटेज का 3200 উইথ ফুড। এছাড়াও এখানে থাকার জন্য অনেক হোমস্টে আছে, ওইদিকে হোমস্টেগুলো সব আছে। আর একদম রিভারের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে জলের ফ্লো, কারেন্ট, যা বলবেন সেটা দেখুন শুধু। আমার এটা দেখে মনে পড়ে যাচ্ছে কাশ্মীরের কথা। কাশ্মীরে যেমন পেহেলগাঁও, ঠিক হিমাচলে এখানে এই বাসপা রিভার। হাত দিয়ে একবার দেখি কতটা ঠান্ডা। দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা জল। ওখানটায় জলের কারেন্টটা দেখুন। চলুন তাহলে এগোনো যাক। এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে, দেখি কি ব্রেকফাস্ট করা যায়। সকাল 9:34 আর আমরা এখন এসে রয়েছি রুপিন রিভার ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। বাকিরা তো সবাই কেউ বাটার ব্রেড আর ব্রেড অমলেট বললো, পরাঠা। আমি চিলটা বলে এখানে একটা ট্র্যাডিশনাল খাবার আছে, সেটা অর্ডার করেছি। তো চিলটা আসুক, তারপরে সেটা কেমন খেতে হয়, কীরকম লাগে, কীরকম দেখতে হয়, সবই আপনাদেরকে দেখাবো। আর এই হোটেলের ট্যারিস থেকে যে ভিউটা, সেটা একবার আপনারা দেখুন। মানে আমরা রিভার সাইড এরিয়ায় গেছিলাম, আর রিভার সাইড এরিয়ার একদম ধারেই হচ্ছে যে এই হোটেল আর রেস্টুরেন্টটা। তো এইখানটাও একবার আপনারা দেখুন, এখান থেকে ভিউটা কেমন লাগছে।
আমাকে এখন দিয়ে গেছে লোকাল চিলটা, চিলটা বলছে এটাকে, আর সঙ্গে আচার। তো কেমন খেতে হয় দেখি এটা। টেস্ট কিরকম বলবো, একটু কেমন যেন আমি একটু মৌরির টেস্ট পাচ্ছি, মনে হচ্ছে মৌরি টৌরি কিছু আছে এর মধ্যে। কিসसे बनता है ये? आंवले का आटा रहता है ना सर। आटा, अच्छा यहाँ का लोकल अनाज होता है सर। আচ্ছা ঠিক। এনারা যেটা বলছেন সেটা হচ্ছে এটা ফাবলা বলে একটা জিনিস আছে, ওর আটা দিয়ে এটা তৈরি হয়। তবে একটু শক্ত হয়ে গেলে একটু পাঁপড়ের মতো হচ্ছে, মানে শক্ত টান হয়ে যাচ্ছে না, কিন্তু পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে সাইডগুলো। এখানে একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি এখানটা আপনারা থাকেন। এই যে সুন্দর একটা বেড, আর রিভার ভিউ সাইডে দুটো সোফা দেওয়া রয়েছে, আর এখানে কিট দেওয়া রয়েছে, টি কিট, ইলেকট্রিক জাগ, দুপাশে দুটো সুন্দর বেডসাইড ল্যাম্প, উডেন ফিনিশ ঘর। এখানে টিভি আছে, টাওয়াল, আর এই যে টয়লেট, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, সুন্দর ব্যবস্থাপনা। এবার জেনে নিই এই রুমের ট্যারিফ কি। 6,000 ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আর একটা রুমও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটার রেঞ্জ 3,000 এরকম চলবে মোটামুটি, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো এই রুমটা ভিউ একটু কম আছে এর। এই যে রিভার সাইড ভিউ আছে, ছোট একটা ব্যালকনিও আছে এখানে, সুন্দর ছোট্ট একটা ব্যালকনি আছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে এখানে, আর সুন্দর একটা বড় বিছানা, যাতে যদি বাচ্চা থাকে 3 জন ইজিলি হয়ে যাবে। ইলেকট্রিক ক্যাটেল দেওয়া রয়েছে, এখানেও টি কিট দেওয়া রয়েছে, ইলেকট্রিক জাগ, দুটো সোফা, আর অ্যাজ ইট ইজ এখানকার বাথরুমও একই রকম, ওয়েস্টার্নই বাথরুম, গিজার আছে, আয়না আছে, বেসিন, আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে যেখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। সুন্দর ব্যবস্থা। এটা ওটার থেকে একদম 50% কম, মানে ওটা যদি 6,000, এটা 3,000-এ হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রুম বেছে নিতে পারেন। আমরা এখন এসছি এই বাসপা রিভার ক্যাম্প সাইডে যে পুলটা আছে, সেই পুলটার এখানে এসছি। ভিউটা দেখুন শুধু, কি অপূর্ব লাগছে। আর ওইখানে কিছু কটেজেস হচ্ছে, ওখানে ক্যাম্পিংও হয়। বাসপা রিভার ক্যাম্প যে আছে কটেজ, সেই কটেজের রাস্তা এদিক দিয়ে গেছে। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে 9418701460। আপনারা যদি এখানে স্টে করতে চান তাহলে কন্ট্যাক্ট করে নেবেন এনাদের সঙ্গে। আর ওইখানে ইন্ডিয়ার লাস্ট ধাবা, আমরা চাইলে ওখান দিয়ে নেমেও আসতে পারতাম, কিন্তু আমরা গাড়ি নিয়ে এদিক দিয়ে নেমে এসেছি। অপূর্ব দৃশ্য। নভেম্বর ডিসেম্বর মাসে যদি এখানে আসেন, উইন্টার স্পিতির এই চিটকুলে যদি আপনি আসেন, তাহলে এখানে নি পর্যন্ত আপনি বরফ পাবেন, মানে অসম্ভব সুন্দর লাগে সেই সময়। কিন্তু ঠান্ডাটাও সেরকম চরম পরিমাণে থাকে। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম। এবার আমরা উপরে উঠে যাব আর যাব ইন্ডিয়ার লাস্ট ধাবাতে। চলুন এগোনো যাক তাহলে। আমরা এসেছি এখন ইন্ডিয়ার লাস্ট ধাবাতে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এর ছবি ভিডিও দেখা যায়, তো আমরা এখানেই এসেছি। আখড়ি ধাবা। যদিও এর আগে অনেক ধাবা হয়ে গেছে, তাও এটি চিতকুলের লাস্ট ধাবা।
এখানে আসলে এখানকার রাজমা চাওয়াল অবশ্যই খাবেন। 60 টাকা করে প্লেট, এত সফট রাজমা আপনি আর কোথাও পাবেন না। এই যে আমরা ওখানে নেমেছিলাম আর এইখানে উঠে এলাম এই দিক দিয়ে, আর এদিক দিয়ে পায়ে হেঁটে রাস্তা ছিল। এখানে রাজমা চাওয়াল, কারি ডাল, অমলেট এগুলো পাওয়া যায়। এখানকার রাজমা চাওয়াল কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার। আমরা এখন যাচ্ছি মিলিটারি যে চেকপোস্ট আছে, যা শুরু মানে প্রথম চেকপোস্ট, সেই চেকপোস্টে যাচ্ছি। যে ইন্ডিয়ার লাস্ট ধাবা দেখলাম ওখান থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে প্রথম চেকপোস্ট। তারপরে আরও পরে আছে দুনকি চেকপোস্ট, যেটাতে মিলিটারিরা যায় কিন্তু ট্যুরিস্টদের যেতে দেওয়া হয় না। তো আমরা এখন সেই প্রথম চেকপোস্টের দিকেই যাচ্ছি। কখন আসবেন চিটকুল? যদি আপনি শেষ প্রান্ত পর্যন্ত যেতে চান তাহলে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আসুন। বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো, কারণ তখন এখানে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়। আর যদি স্নোফল পেতে চান তাহলে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম দিক পর্যন্ত আসতে পারেন। জানুয়ারিতে এখানে এক্সট্রিম স্নোফল হয়, অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা চিটকুল যে চক ছিল বা লাস্ট ধাবা ছিল, ওখান থেকে 3 কিলোমিটার এগিয়ে এসেছি। আর এখানেই রয়েছে লাস্ট চেকপোস্ট, যেটা ট্যুরিস্টদের জন্য এই পর্যন্তই অ্যালাউ করা হয়। এই যে বোর্ডটা লেখা রয়েছে, এই বোর্ডের ওই পাশেও ফটো তোলা নিষেধ। এখান থেকে 10 কিলোমিটার দূরে আরেকটা চেকপোস্ট রয়েছে, যেটা হচ্ছে দুমকি চেকপোস্ট। ওখানে ডোগরা রেজিমেন্ট আছে আর এখানে আইটিবিপি জওয়ানরা আছে। আর এই যে রাস্তা আমরা এতটা দেখলাম, এই রাস্তা একদম কিন্তু পরিষ্কার, কোথাও ভাঙাচোরা নেই, একদম পরিষ্কার রাস্তা, যাতে আর্মিরা তার রসদ খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থাই করা, খুব দ্রুততার সঙ্গে যাতে এখানে পৌঁছানো যায়। আর এখান থেকে আরও 80 কিলোমিটার যদি আমরা যেতে পারতাম তাহলে ওখানে পেতাম ইন্ডিয়া তিব্বত বর্ডার। এবার আমরা এখান থেকে যাব চিটকুল মাতার মন্দিরে। তো ওটা আমাদের যেখানে হোমস্টে রয়েছে অবিকা হোমস্টে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 1-2 মিনিট। তো ওইখানেই আমরা এখন যাব, চলুন যাওয়া যাক। আমরা এসেছি এখন নার্গু ক্যাম্প অ্যান্ড অ্যাডভেঞ্চারে। আর এইখানে রয়েছে সুইচ কটেজ আর ডোমস। সুইচ কটেজের ভাড়া হচ্ছে পার নাইট হচ্ছে 2000 করে, আর ডোমসের ভাড়া 10,000 টাকা করে। তার মধ্যে ডোমসে ইনক্লুডেড ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আছে, কিন্তু এই যে 2000 টাকা করে যে সুইচ কটেজ, এর মধ্যে কোনো কিছু ইনক্লুড নেই। আপনাদের দেখিয়ে দিই একটা সুইচ কটেজ। ভেতরে এরকম বড় বেড আছে, লাইট দেওয়া রয়েছে, বোর্ড দেওয়া রয়েছে, একটা সোফা কোচ আছে, আর এদিকে টয়লেট অ্যাটাচ টয়লেট আছে, যেখানে ওয়েস্টার্ন টয়লেট, একদম সব ফেসিলিটি দেওয়া রয়েছে। আর ওইদিকে আরও ক্যাম্পিং রয়েছে, প্রচুর ক্যাম্পসাইট এরিয়া এখানে। চলুন তাহলে এগোনো যাক। আমরা দেখি এবার চিটকুল মন্দিরের দিকে এখন যেতে পারি নাকি। যদি না পারি তাহলে লাঞ্চ করে তারপরে আমরা এগোবো চিটকুল মন্দিরের দিকে। একটু ফ্রেশ হয়ে নিলাম, ওই বর্ডার ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে টান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এবার লাঞ্চটা আমরা করব, তারপরে মন্দিরে যাব। আর এই যে সামনেই আছে চিটকুল জোস্টাল, খুব ফেমাস। এখানে আমি বুকিং করাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আগে থেকেই সব বুকড ছিল, তো আমি বুকিং করতে পারিনি। ঠিক অবিকা হোমস্টের উল্টো দিকেই আছে জোস্টাল, একদম দারুণ প্লেস। জোস্টাল থেকেও ভিউ দেখা যায়, অবিকা হোমস্টে থেকেও ভিউ দেখা যায়, কিন্তু জোস্টাল একটু অন্যরকম। সিঙ্গেল যদি কেউ ব্যাচেলার আসে তাহলে এই জোস্টালে থাকতে পারবে। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত আর মুরগির মাংস, একদম বাঙালি। ওই গতকাল যেখানে খেয়েছিলাম সেখানেই। এই যে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, আর এই রাইস। এই রাইসটা কিন্তু একটু অন্যরকম, যেটা এখানে পাওয়া যাচ্ছে ঠিক অতটাও না, বাসমতি রাইসের মতো একটু নরম নরম। আর সঙ্গে স্যালাড দিয়েছে, আর আমরা নিয়ে এসেছি আলু ভাজা। মাংসর ঝোলটা দারুণ হয়েছে। আপাতত মাংসর ঝোল আলু ভাজা দিয়ে ভাতটা খাচ্ছি। মাংসটা বেশ ভালো হয়েছে, কিন্তু ঝোল দিয়ে গুছিয়ে খেলাম আর কি। এখানে সপ্তাহে একদিন মাছ মাংস এগুলো আসে।
আর সেটা সারা সপ্তাহ ধরে চলে, তারপরে আবার পরের সপ্তাহে আসবে। তো টাটকা বলে সেরকম কিছু নেই, কিন্তু ঠান্ডা জায়গা বলে কোনো নষ্ট কিছু হয় না। তবে এখানে বাঙালিদের মাংস রান্নার সঙ্গে তো আর ওদের অন্য কারো মিলবে না, দারুণ টেস্ট। খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট। আমি ওই ওখানকার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গুগল ম্যাপে ওই হোটেলটা দেখাচ্ছে না, তো আমি ডিসক্রিপশন বক্সে ওখানকার ফোন নাম্বার দিয়ে দেবো। কোথায় থাকবেন? যদি আপনি সোলো ট্রাভেলার হন তাহলে চিটকুল জোস্টাল বেস্ট। 700 থেকে 800 টাকা ভাড়া লাগবে মাথা পিছু। আর সেকেন্ড অপশন ভাসপা রিভার ক্যাম্প। এবং থার্ড অপশন এই আমাদের মতো আপনারা কোনো হোমস্টেতে থেকে যেতে পারেন, যেখানে 1000 থেকে 1200 টাকা জনপ্রতি ভাড়া লাগবে, ইনক্লুডিং ডিনার এবং ব্রেকফাস্ট। আর আমরা এখন চলেছি চিৎকুল মন্দিরের দিকে। এই যে অভিকা হোমস্টে, আর ওই পাশ দিয়ে চিৎকুলে মন্দির আছে, সেই মন্দিরে চলে যাচ্ছে। আমরা ওইদিকেই যাচ্ছি এখন। একটু খাওয়া দাওয়ার পরে রোদে বসে আরাম করে তারপরে আমরা বেরোচ্ছি। গতকালের মতো আজকেও আকাশে মেঘ আছে, কিন্তু এই মেঘ কোথায় উড়ে যাচ্ছে বুঝতে পারছি না। চারিদিকে মেঘ করে আছে। চলুন তাহলে মন্দিরে যাই, তারপরে দেখা হচ্ছে আবার। চিৎকুল মাতা মন্দিরের গেট তো বন্ধ, দর্শন হলো না, কারণ চিৎকুল মাতা এখন গঙ্গোত্রী গেছে। 10-12 দিন পরে আবার এখানে আসবে, তো এইরকম আসা যাওয়া থাকে, তো তার জন্য আমরা দর্শন করতে পারলাম না। চিৎকুল মাতা মন্দিরের ঠিক উপরেই আছে চিৎকুলের কেলা, তো সেটা সেরকমভাবে দ্রষ্টব্য না হলেও আপনাদেরকে দেখালাম। এখন তো পরিত্যক্ত অবস্থায় রয়েছে পুরো। গতকালের মতো আজকেও খুব মেঘ করেছে। গতকাল তো একটু একটু বৃষ্টি হয়েছে, ওই যাকে বলে বুন্দাবান্দি, কিন্তু আজকে দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। বিকেল 5টা বাজছে আর আমরা একটুখানি ওয়াকিংয়ে বেরিয়েছি। জাস্ট রুম থেকে বেরিয়ে একটু ওয়াক করতে করতে যাচ্ছি। ওখানে আই লাভ চিৎকুল লেখা আছে, ওখানে কিছু ফটো তুলবো, তারপরে আমরা আবার ফেরত যাব। ভালোভাবে চিৎকুলকে যদি ঘুরে দেখতে হয় তাহলে অন্ততপক্ষে 2 দিন এখানে রাখতে হবে। চিৎকুলের ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। আগামীকাল আমরা চিৎকুল থেকে যাব কল্পার উদ্দেশ্যে। আমরা এখন অভিকা হোমস্টেতে আছি চিৎকুলে। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন, তো আমরা এখন ডিনার করছি। তো এখানে যে ওনার আছেন নেগিজি আমাদের রিকোয়েস্ট করলেন যে সবাই একসঙ্গে আমরা ডিনারটা করব, নেগিজির ফ্যামিলি এবং আমরা সবাই। তাই এখন আমরা সবাই একসঙ্গে এখানে ডিনার করতে বসেছি। নেগিজির যে অভিকা হোমস্টে, এই হচ্ছে অভিকা। কেমন লাগছে? আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।